গল্প প্রেমের গুঞ্জন পর্ব ৯। প্রেমের একটি বড় বোন আছে, নৌরিন। শান্ত, মায়াবতী আর ভীষণ পরিবারপ্রেমী একটি মেয়ে। বিয়ের পর স্বামী ইয়াসিনের সঙ্গে লন্ডনে সংসার গড়েছিল সে। তাদের ৫ বছর একমাত্র মেয়ে ইরন দুষ্টামিতে যার কোনো জড়ি নেই। সারাক্ষণ ছোটাছুটি, হাজারো প্রশ্ন আর নতুন নতুন কাণ্ড ঘটিয়ে পুরো বাড়িটাকে মাতিয়ে রাখার যেন তার একমাত্রই কাজ। ইয়াসিন লন্ডনে নিজের একটি প্রতিষ্ঠিত কোম্পানি পরিচালনা করে। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে সে সেখানে নিজের অবস্থান তৈরি করেছে। তবে এত সাফল্যের মাঝেও তার মনে একটাই স্বপ্ন, একদিন সব গুছিয়ে নিজের দেশে স্থায়ীভাবে ফিরে আসবে। সেই লক্ষ্যেই ধীরে ধীরে দেশে ব্যবসা বাণিজ্য সব কিছুই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। কিন্তু বিদেশের চা সব সময় সুখের সমর্থক হয় না। অনেকেই দূর থেকে ভাবে বিদেশ মানে বিলাসিতা, সুখ আর স্বাচ্ছন্দ্য ভরা জীবন। অথচ বাস্তবতা অনেক ভিন্ন। নিজের জন্মভূমির মাটি, আপন মানুষ, পরিচিত আকাশ, এইসব থেকে হাজার হাজার মাইল দূরে কাটানো প্রতিটি দিন যেন বুকের ভিতর এক টুকরো শূন্যতা বয়ে বেড়ায়। প্রবাসে থাকা মানুষগুলো হয়তো মুখে হাসি রাখে, সুন্দর ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করে নেয়, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য নানা বলা গল্প। বাবা মায়ের অসুস্থতার খবর শুনেও পাশে থাকতে না পারার অসহায়ত্ব, ঈদে সকালে আপনজনকে জড়িয়ে ধরতে না পারার কষ্ট, কোনো পারিবারিক আনন্দ উৎসবে অংশ নিতে না পারার অপেক্ষা, সব কিছুই নীরবে বয়ে বেড়ায় তারা। পেটের দায়ে, ভবিষ্যতের স্বপ্ন কিংবা পরিবার ভালো থাকার আশায় তারা নিজের ইচ্ছেগুলোকে প্রতিদিন একটু একটু করে বিসর্জন দেয়। অচেনা দেশের নিয়ম, ভাষা আর সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে গিয়ে কতবার যে নিজের মনকে বোঝাতে হয় তার হিসাব কেউ রাখে না। তাই তো নৌরিনেরও এক সময় মনে হতে লাগলো এই বিদেশি শহরটা যেন তার জন্য সোনার খাঁচা। চারপাশে সব কিছু থাকলেও কোথাও যেন নিজের বলে কিছু নেই। জানালার ওপাশে বরফ পরে রাস্তা, ঝকঝকে জীবন ও সাজানো, তবুও বুকের ভেতরটা ফাঁকা লাগে। সন্ধ্যা নামলেই গ্রামের উঠোন, বৃষ্টির গন্ধ, আত্মীয় স্বজনের হাসি মুখ আর নিজের দেশের কোলাহলকে ভীষণভাবে মনে পড়ে। অবশেষে আর থাকতে পারল না নৌরিন। ইয়াসিনের সঙ্গে কথা বলে ছোট্ট ইরেনকে নিয়ে দেশে ফিরে এলো সে। ইয়াসিনের বাবা মা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপন বলতে এখন শুধু নৌরিন আর তাদের মেয়ে। দেশে অবশ্যই তাদের নিজস্ব একটি সুন্দর বাড়ি রয়েছে, কিন্তু একা একা সেখানে থাকতে ইচ্ছে করে না নৌরিনের। তাই আপাতত বাবার বাড়িতে উঠে এসেছে সে। নিজের মানুষগুলোর কোলাহল, মায়ের স্নেহ, বাবার আদর আর ভাই বোনদের সঙ্গে গল্প যেন আবার প্রাণ ফিরে পেয়েছে নৌরিন। ইয়াসিনও কথা দিয়েছে দেশের সব কাজ শেষ করে স্থায়ীভাবে ফিরে আসবে। তারপর সবাই মিলে নিজেদের বাড়িতে নতুন করে সংসার সাজাবে। এদিকে ইরেনকে সামলানো যেন এক বিশাল যুদ্ধ। ৫ বছর ছোট্ট মেয়েটা এতটাই চঞ্চল যে এক জায়গায় ৫ মিনিটও বসে থাকতে পারে না। পড়তে বসলে বইয়ের চেয়ে পেন্সিল দিয়ে দেয়ালে ছবি আঁকতে তার বেশি আগ্রহ।
কোনো টিচার এলে কখনো হাজারটা প্রশ্ন করে বিরক্ত করে, কখনো লুকিয়ে থাকে, আবার কখনো এমন সব দুষ্টামি করে যে শেষ পর্যন্ত টিচাররাই হাল ছেড়ে দেন। তাই ইরানের জন্য একজন ধৈর্যশীল শান্ত স্বভাবের শিক্ষক খুঁজে পাওয়াটা নৌরিনের কাছে যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সৌভাগ্যবশত নৌরিনের সঙ্গে সাজিয়ার সামনে পরিচয় ছিল। খুব ঘনিষ্ঠ না হলেও একে অপরকে চিনত। সেই সূত্রে ধরেই নৌরিন নিজের সমস্যার কথা বলেছিল সাজিয়াকে, আর সাজিয়া ও বেশি দেরি না করে গুঞ্জনের কথা মনে করে। গুঞ্জন পড়াশোনায় ভালো, দায়িত্বশীল, ধৈর্যশীল, সব মিলিয়ে ছোট বাচ্চাদের পড়ানোর জন্য একদম যুক্ত। তাই কোনো দ্বিধা না করেই সাজিয়ে এই টিউশনিটার ব্যবস্থা করে দিল গুঞ্জনের জন্য। তবে নৌরিন যে প্রেমের আপন বড় বোন, এইটা সাজিয়ার সম্পূর্ণ অজানা। গুঞ্জন বাড়িটার ভিতরে পা রেখে মুহূর্তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। যেন কোনো বাড়িতে নয়, রাজপ্রাসাদে এসে পড়েছে সে। বিশাল লোহার গেট পেরিয়ে দুপাশে সারি সারি বিদেশি ফুলের বাগান, মাঝখান দিয়ে পাথর বসানো প্রশান্ত পথ সোজা গিয়ে মিলছে দৃষ্টিনন্দন অট্টালিকার সামনে। পাঁচতলা বাড়িটির দেয়ালে সাদা আর হালকা ধূসর রঙের অপূর্ব মিশেল, বারান্দা জুড়ে নকশা করা রেলিং, বড় বড় কাচের জানালার বিকেলের সূর্যের আলো ঝলমল করে উঠছে। সামনের ফোয়ারা থেকে ছিটকে পড়া পানির ফোঁটাগুলো মুক্তোর মতো চিকচিক করছে। চারপাশে এমন নিখুঁত পরিচ্ছন্নতা যেন ধুলোর এখানে প্রবেশের অনুমতি নেই। ভিতরে ঢুকতেই শীতল বাতাস গায়ে এসে লাগলো। ঝাড়বাতির আলোয় পুরো হলরুম যেন সোনালি অভায় ভেসে যাচ্ছে। দামি আসবাবপত্র, দেয়ালে আঁকা শিল্পকর্ম, সুগন্ধি ফুলের সুবাস, সব মিলে বাড়িটা প্রতিটি কোণের যেন বিলাসিতার ছাপ। গুঞ্জন নীরবে চারপাশে তাকিয়ে রইল, চোখ মুখে বিস্ময়, অথচ বুকের ভিতরে কোথাও যেন অদৃশ্য এক ব্যথা কাটার মতো বিঁধে উঠল। অজান্তেই তার বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। মনে মনে ভাবল, পৃথিবীটা সত্যি কত অদ্ভুত। কেউ পাঁচতলার বারান্দায় দাঁড়িয়ে নিচের পৃথিবীকে দেখে, আর কেউ গাছতলায় বসে দুই মুঠো ভাতের জন্য সারাদিন ঘাম জড়ায়। কারো কাছে হাজার হাজার টাকার জিনিস সামান্য শখ, আবার কারো কারো কাছে কয়েকশো টাকা জোগাড় করাটাই দিনের সবচেয়ে বড় যুদ্ধ। কেউ বিলাসিতার মাঝেও অপ্রাপ্তির হিসাব মেলায়, আর কেউ অভাবের সঙ্গে লড়াই করেও মুখে এক চিলতি হাসি ধরে রাখে। ধন সম্পদ, এই বিশাল ব্যবধান কখনো কখনো মানুষকে অবাক করে দেয়। একই আকাশের নিচে, একই পৃথিবীতে থেকেও মানুষের জীবন যেন দুই ভিন্ন গল্প। একটিতে প্রাচুর্যের রঙিন অধ্যায়, অন্যটিতে সংগ্রামের বিবর্ণ পৃষ্ঠা। গুঞ্জন নিজের ওনাটা শক্ত করে মুঠো চেপে ধরল। চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া নেমে এলো, তবে পরক্ষণে সেই নিজেকে সামলে নিল। সে জানে, মানুষের আসল পরিচয় তার অর্থে নয়, তার চরিত্রে। আজ সে হয়তো অভাবের পথের পথিক, কিন্তু পরিশ্রম আর আত্মসম্মানকে সঙ্গী করে একদিন নিজের ভাগ্য সে নিজেই লিখবে। গুঞ্জন এসবই ভাবছিল, ঠিক তখনই সিঁড়ি বয়ে নিচে নামার শব্দ তার ভাবনার ছেদ পড়ল। মার্বেলের সিঁড়ি দিয়ে ধীরে পায়ে নেমে আসছে একটি মেয়ে। গাঢ় নীল রঙের সিল্কের শাড়ি, গলায় হালকা হীরার নেকলেস, মুখে মায়াময় হাসি।
তার উপস্থিতিতেই যেন পুরো বাড়িটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। মেয়েটি গুঞ্জনের সামনে এসে কোমল সুরে বলল, তুমি কি গুঞ্জন? গুঞ্জন দ্রুত সালাম জানালেন আর বলল, জি, আমি গুঞ্জন। নৌরিন মুচকি হেসে বলল, আমি নৌরিন, যাকে পড়াতে এসেছো, মানে ইরানের আম্মু আমি। এসো, ভয় পেও না, এই বাড়িটাকে নিজের বাড়ির মতোই ভাববে। নিজের বাড়ি শব্দ দুটো শুনেই গুঞ্জনের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। নিজের বাড়ির কথা মনে পড়তেই ভেসে উঠল টিনের ছাউনি, বৃষ্টির রাতে ছাদ ছুঁয়ে পড়া পানি, মায়ের চিন্তা ভরা মুখ আর হাজারো অভাবের মাঝে হাসি মাখা ছোট্ট সংসার। চোখের কোণে জমে ওঠা জলটুকু লুকিয়ে ফেলে সে আস্তে করে বলল, জি, ধন্যবাদ। প্রেম গাড়ির স্টিয়ারিংটি শক্ত করে ধরে কয়েক সেকেন্ড স্থির বসে রইল। তারপর গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। ধীরে ধীরে গাড়িটা বাড়ির লোহার গেট পেরিয়ে ভিতরে ঢুকে পার্কিংয়ে গাড়ি রেখে দ্রুত পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করে সে। কিন্তু ড্রয়িং রুমে কেউ নেই। চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভ্রু সামান্য কুঁচকে গেল প্রেমের। তারপর কিছু না ভেবেই একটু জোরেই ডাকল, খালা। রান্নাঘরের দিক থেকে তাড়াহুড়া করে বাড়ির কাজের বুয়া এগিয়ে এলো। জি ছোট স্যার। প্রেম গভীর স্বরে বলল, আমার রুমে 1 কাপ ব্ল্যাক কফি দিয়ে যেও। আচ্ছা স্যার। আর কোনো কথা না বলে সোজা সিঁড়ি বয়ে নিজের রুমের দিকে চলে গেল প্রেম। দরজা বন্ধ করেই কোটটা খুলে বিছানার উপর ছেড়ে দিল। তারপর ধাপ করে বিছানায় বসে পড়ল। 2 হাত দিয়ে চুল এলোমেলো করে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। কিন্তু চোখ বন্ধ করতেই আবারও ভেসে উঠল সেই মুখ, সাদামাটা পোশাক, কোনো আড়ম্বর নেই, কোনো কৃত্রিমতা নেই, অথচ কি অদ্ভুত এক সৌন্দর্য। গুঞ্জনের বড় বড় মায়াভরা চোখ, কথার মধ্যে লুকিয়ে থাকা অভিমান, ঠোঁটের কোণে চাপা বিষণ্ণতা, সব কিছুই যেন বারবার এসে হৃদয়ের কোথাও ধাক্কা দিয়ে যাচ্ছে। প্রেম বিরক্ত হয়ে চোখ খুলে ফেলল। ধুর, এটা কি হচ্ছে আমার? নিজেকেই প্রশ্ন করল সে। আজ সকাল পর্যন্ত যে মেয়েটার নাম শুনলেই তার বিরক্ত লাগত, সে মেয়েটাকে দেখলেই রাগে গা জ্বলে উঠত, সেই মেয়েটাকেই এখন একবার দেখার জন্য বুকের ভিতর এমন অস্থিরতা কেন? কয়েক ঘন্টা আগেও তো সব কিছু স্বাভাবিক ছিল, তাহলে হঠাৎ এত পরিবর্তন কেন? সে নিজেই যেন নিজের কাছে অচেনা হয়ে উঠছে। ঘড়ির কাঁটার দিকে তাকালো। মাত্র কিছুক্ষণ আগেই তো গুঞ্জনকে দেখলো সে, অথচ মনে হচ্ছে যেন বহু বছর তাকে দেখেনি। বুকের ভিতর অকারণে এক শূন্যতা তৈরি হয়েছে, আর সেই শূন্যতা যেন শুধু একজন মানুষই পূরণ করতে পারে, গুঞ্জন। প্রেম ঠোঁট কামড়ে মাথা নাড়ল। অসম্ভব, এটা হতে পারে না। সে নিজেকেই বোঝানোর চেষ্টা করল, আমি প্রেম চৌধুরী, একটা সাধারণ মেয়ের জন্য এভাবে অস্থির হব, যাকে আমি এতদিন সহ্য করতেই পারতাম না। কিন্তু হৃদয় কি কখনো যুক্তির ভাষা বোঝে? যতই নিজেকে বোঝাতে চাইছি, ততই গুঞ্জনের মুখটা আরও স্পষ্ট হয়ে উঠেছে তার চোখের সামনে। অদ্ভুত এক অনুভূতি জন্ম নিচ্ছে প্রেমের মনে। ঠিক তখনই দরজার টোকা পড়ল। প্রেম ভাবনা থেকে ফিরে এসে গভীর গলায় বলল, কামিন। বাড়ির কাজের বুয়া কফির কাপটা টেবিলের উপর রেখে চলে গেল। প্রেম ধীরে ধীরে কফির কাপটা হাতে তুলে নিল। ধোয়া ওটা তোতে কফিতে চুমুক দিলেও আজ তার কোনো স্বাদই লাগছে না, কারণ তার সমস্ত অনুভূতি, সমস্ত চিন্তা, সমস্ত মনোযোগ
আটকে আছে। একজনই তো প্রেম বুঝতে পারছে। জীবনে প্রথমবারের মতো তার হৃদয়ের দরজায় কেউ কড়া নেড়েছে। সে এখন সেই অনুভূতির নাম জানে না। হয়তো এটাকে আকর্ষণ বলা যায়, হয়তো মোহ, কিংবা হয়তো এটাই সেই অনুভূতি যার নাম প্রেম। নৌরিন তখন গুঞ্জনকে নিজের রুমে নিয়ে যায়। রুমে ঢুকতেই বিছানার উপর বসে থাকা ছোট্ট ইরেন কৌতূহলী চোখে তাকিয়ে রইল গুঞ্জনের দিকে। নৌরিন মেয়ের মাথার হাত বুলিয়ে মৃদু সুরে বলল, ইরিন, এই হলো তোমার নতুন মিস, আজ থেকে তোমাকে পড়াবে। ইরিন কোনো উত্তর দিল না, বড় বড় চোখ মিলে একদৃষ্টিতে গুঞ্জনের মুখের দিকে তাকিয়ে রইল, যেন নিজের ছোট্ট মন দিয়ে গুঞ্জনকে পড়ে নেওয়ার চেষ্টা করছে। হঠাৎ করেই সে নিষ্পাপ কণ্ঠে বলে উঠল, তুমি কি মিষ্টি দেখতে। জানো, আমার মিষ্টি খুব পছন্দ। আমি তোমাকে মিষ্টি বলে ডাকবো, কেমন? কথাটা শুনে গুঞ্জন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার বুকের ভিতরটা যেন কেমন করে উঠল। এই মুখ, এই চেহারার জন্যই তো সে এতদিন মানুষের অবহেলা, অপমান আর তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছে। কেউ কখনো তাকে সুন্দর চোখে দেখেনি, বরং বারবার তার আত্মসম্মানকে আঘাত করেছে। আর আজ একটি নিষ্পাপ শিশু কোনো বিচার না করেই তাকে বলছে মিষ্টি দেখতে। অজান্তেই গুঞ্জনের চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। তবে পরক্ষণে সে নিজের আবেগ সামনে নিল। ঠোঁটে এক চিলতে কোমল হাসি ফুটিয়ে ইরেনের গোলাপি গালে আলতো করে হাত রাখল। নরম সুরে বলল, তুমি আমাকে যে নামেই ডাকতে চাও সেভাবেই ডাকতে পারো। কথাটা শুনে ইরানের মুখ জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। সে দুই হাত তালি দিয়ে হেসে উঠল, ইয়েস, আমার মিষ্টি এসে গেছে। ইরানের সেই নির্মল হাসি আর অকৃত্রিম ভালোবাসা দেখে গুঞ্জনের বুকের ভিতরে জমে থাকা বহু বছরের কষ্ট যেন একটু একটু করে গলতে শুরু করলো। সে বুঝতে পারল, পৃথিবীতে এখনো এমন কিছু হৃদয় আছে যারা মানুষকে রূপ দিয়ে নয়, অনুভূতি দিয়ে চিনতে জানে। গুঞ্জন মৃদু হেসে, পড়বে না ইরান বুড়ি। ইরানের সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না আপা, পড়তে আমার একদম ভালো লাগে না। তুমি আমাকে একটা সুন্দর গল্প শোনাও। তাই নাকি? তাহলে গল্প শোনার আগে একটা শর্ত আছে। ইরিন কৌতূহলী চোখে তাকালো। কি শর্ত? গল্প শুনতে হলে আগে একটা হাসি দিতে হবে। ইরিন ঠোঁট গুলে করে বলল, এই যে দিলাম। বলেই এমন মিষ্টি করে হেসে উঠল যে গুঞ্জনেরও অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। আচ্ছা, এবার শুরু করি। গুঞ্জন রাজকন্যা আর ছোট্ট এক পাখির গল্প বলতে লাগলো। গল্পের মাঝে মাঝে ইরিন বিস্ময়ে চোখ বড় বড় করছে, কখনো হাততালি দিচ্ছে, কখনো আবার প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তারপর কি হলো? একদিন পাখিটা রাজকন্যাকে ছেড়ে দূরে কোথাও গেছে। ইরিন প্রশ্ন কর, রাজকন্যার খুব কষ্ট পেয়েছে, তাই না? আচ্ছা, রাজকন্যা কি কেঁদেছিল? রাজকন্যা খুব কেঁদেছিল। গুঞ্জন ধৈর্য নিয়ে প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছে। অনেকদিন পর এভাবে প্রাণ খুলে গল্প বলতে তারও ভালো লাগছে। গল্প শেষ হতেই ইরান হঠাৎ গুঞ্জনের খুব কাছে সরে এসে গভীর মুখ জিজ্ঞেস করলো, আচ্ছা মিষ্টি, তোমার বাসা কোথায়? গুঞ্জন এক মুহূর্তেই থেমে নরমের সুরে বলল, অনেক দূর। অনেক দূরে মানে আকাশের উপরে? গুঞ্জন হেসে ফেলল, না রে পাগলি, আকাশের উপরে না, অন্য একটা জেলায়। ইরিন আবার প্রশ্ন করল, তোমার আব্বু কোথায়? প্রশ্নটা শুনে গুঞ্জনের হাসিটা একটু থেমে যায়।
চোখের কোণে এক ফোঁটা বিষণ্ণতা নেমে আসে। তবুও সে নিজেকে সামলে মৃদু হেসে বলল, আমার আব্বু অনেক দূরে আছে। লন্ডনে? না। তাহলে দুবাইয়ে? না। ইরান ঠোঁট ফুলিয়ে বলল, উহ, তুমি কিছুই ঠিকঠাক বলছো না। কেন? সবাই তো কোথাও না কোথাও থাকে। গুঞ্জন এবার ইরিনের নাকটা আলতো চেপে ধরে বলল, তুমি না একদম গোয়েন্দা? ইরিন গর্ব করে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ, আমি ইরিন গোয়েন্দা। আমি সব খোঁজ বের করে ফেলি। তাই নাকি? তাহলে বলো তো আমার বয়স কত? ইরিন অনেকক্ষণ গুঞ্জনের মুখের দিক তাকিয়ে রইল। তারপর খুব আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, 12। গুঞ্জন হো হো করে হেসে উঠল। আরে আমি দেখতে এত ছোট? গুঞ্জন মুচকি হেসে বলল, আচ্ছা, এবার তুমি বলো তোমার সবচেয়ে প্রিয় কে? ইরিন এক মুহূর্তেও দেরি না করে বলল, আম্মু, তারপর মামা, পাপা। তারপর সে একটু থেমে গুঞ্জনের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, তারপর তুমি আমার মিষ্টি। কথাটা শুনে গুঞ্জনের বুকের ভিতরটা অদ্ভুত উষ্ণতায় ভরে উঠল। এত সহজে, এত নিঃশর্তভাবে তার বাবা মা আর ছোট্ট ভাই ছাড়া কেউ তাকে শেষ শেষ কবে নিজের মানুষ বলে জায়গা দিয়েছিল তার মনে পড়ল না। ইরিন হঠাৎ দুহাত বাড়িয়ে বলল, এই মিষ্টি কোলে নাও তো। গুঞ্জন হেসে তাকে কোলে নিল। কোলে তুলে নিতেই ইরিন গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তুমি কিন্তু কালও আসবে, শুধু পড়াতে না, আমার সঙ্গে গল্প করতেও। আমি অন্য কারো কাছে পড়ব না। গুঞ্জনের তার ছোট্ট ভাইটির কথা মনে পড়ে যায়। গুঞ্জন চোখের জল লুকিয়ে মৃদু হাসল। ছোট একটি দুষ্টু মেয়েটি অজান্তেই তার হৃদয়ের গভীরে এক টুকরো আপন জায়গা করে নিয়েছে। এরই মধ্যেই নৌরিন গুঞ্জনের জন্য নাস্তা নিয়ে এলো। ট্রেতে সাজানো ছিল নানান রকম খাবার, কিন্তু গুঞ্জন এক গ্লাস পানি ছাড়া আর কিছুই মুখে তুলল না। নৌরিন একটু ভ্রু কুঁচকে বলল, এভাবে না খেয়ে গেলে হবে? অত্যন্ত একটু খেয়ে যাও। গুঞ্জন মৃদু হেসে মাথা নাড়ালো, না আপু, আজ থাক, এখন তো রোজই আসতে হবে। অন্যদিকে নিশ্চয় খাবো। অন্যদিন নিশ্চয় খাবো। নৌরিনও আর জোর করল না। গুঞ্জন ওদের থেকে বিদায় নিয়ে রুমের বাইরে পা বাড়ালো, কিন্তু দরজা পেরাতেই হঠাৎ কারো সঙ্গে ধাক্কা খেল সে। চমকে মাথা তুলে তাকাতেই মুহূর্তে থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে প্রেম। গুঞ্জনের চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল, যেন এমন কাউকে এখানে দেখবে তা কল্পনাতেও ছিল না। অন্যদিকে প্রেমের ঠোঁটের কোণে তখন দুষ্টু এক চিলতে হাসি। চোখ দুটো স্থির হয়ে আছে শুধু গুঞ্জনের মুখের উপর। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো নৌরিন। প্রেমকে দেখে অবাক হয়ে বলল, আরে প্রেম, তুই এখানে? এরপর হাসিমুখ গুঞ্জনের দিকে তাকিয়ে বলল, গুঞ্জন, এ হলো প্রেম, আমার একমাত্র ছোট ভাই। আবার প্রেমের দিক ফিরে বলল, আরে প্রেম, এ হলো গুঞ্জন, ইরানের নতুন টিউটর। গুঞ্জন ভদ্রতার খাতিরে গুঞ্জন সালাম দিলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রেমও মিষ্টি হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এক মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ল, কিন্তু পরের মুহূর্তে গুঞ্জন দৃষ্টি সরিয়ে নিল। সে প্রেমের দিকে আর একটি কথাও না বলে নৌরিনের দিকে তাকিয়ে বলল, তাহলে আমি আসি আপু। নৌরিন হেসে সম্মতি জানাতেই গুঞ্জন প্রেমকে সম্পূর্ণ অপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেল। প্রেম স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি গুঞ্জনের চুলের দিকে।
মেয়েটাকে একবারও পিছন ফিরিয়ে তাকালো না। প্রেম মনে মনে বলল, কি মেয়ে রে বাবা, আমাকে তো একবারও পাত্তা দিল না। দেখে তো মনে হলো যেন আমাকে চেনেই না। চলবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।